দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আমাদের ভেতরের বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন দল থেকে আমাদেরকে ধরেন যে মাঝে, মাঝে হুমকি দেওয়া হয় যে সংস্কারের কথা বলবেন না। অনেকগুলো কথা, অনেকগুলো হুমকি-ধামকির ব্যাপার কিন্তু আমাদের আসছে এবং এই জিনিসগুলো ওভারঅল যে রাষ্ট্র সংস্কারের যে আলাপটা, এটাকে মনে করেন পিছায় দিচ্ছে। আমরা ক্রমেই আমরা আসলে আতঙ্কিত হচ্ছি যে নির্বাচনটা কি আসলে হবে কি না, কবে হবে। কেউ কেউ বলছে যে নির্বাচন ধরেন যে ২৯ সালের আগে সম্ভব না। যদি এই পার্টিটা যদি আসলেই তার সিদ্ধান্ত নেওয়ার যে প্রক্রিয়া, তার যে মনে করেন যে মানে পলিটিক্যাল অ্যানালাইসিস, এগুলোর জন্য যদি ডিজিএফআইয়ের উপর যদি সে ডিপেন্ডেন্ট থাকে, সে যদি সেখান থেকে বা তাদের কনসালটেশনে যদি আমি নির্দেশ বললাম না, অন্তত কনসালটেশনই বললাম বা তাদের ইনফরমেশনে বললাম, সেটাতেও যদি তারা আসলে তাদের রাজনৈতিক দল পরিচালনা করে, তাহলে তারা কখনো কিন্তু ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইতে পারবে না। তারা কখনো কিন্তু আপনার এই যে মুনিয়া হত্যার বিচার চাইতে পারবে না। তারা তো কখনো কিন্তু আপনার বসুন্ধরা গ্রুপের বিভিন্ন যে অনাচারগুলো আছে অর্থনৈতিক এবং অর্থনীতির বাইরে, এগুলো নিয়ে তারা কিন্তু কখনো সোচ্চার হইতে পারবে না আপনার। এবং এই ধরনের অন্যান্য যারা, তারাও পেয়ে বসবে যে ওরটা করতেছো না, আমাকে কেন আসছো বলতে, তাই না? তো এইটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। এবং আরেকটা জিনিস আপনি দেখবেন যে এই যখন অভিযোগগুলো যখন আসছে, তখন তাদের A to Z সবাই মুখস্থ একটা কথাই বলছেন যে বাংলাদেশে অন্যান্য দলগুলো তো এরকম করে, আপনারা আমাদেরকে বলতেছেন, ওদেরকে কি বলেন? মানে তার মানে হচ্ছে যে ওরা আসলে মানে যেটা মাইন্ডসেট ওদের যেটা আসছে, এবং আমি মনে করি যে এটা সাংগঠনিকভাবেই আসছে। কারণ হচ্ছে যে A to Z সবাই আসলে একই কথা বলছে। তার মানে হচ্ছে সাংগঠনিক ওদের যে মনস্তত্ত্ব, সাংগঠনিক মনস্তত্ত্ব যেটা, সেটা হচ্ছে যে ওরা ধরেন যে কথার কথা ধরেন যে বিএনপি আপনার অনেক লুটপাট করে, জুলুম করে, ধরেন যে অনেক আপনার ধান্দাবাজি করে, বিভিন্ন জায়গা থেকে তোলা খায়, ধরেন সব কিছু। আমরা যদি তার চেয়ে একটুখানি কম করি, তাহলে আর এটা অপরাধ না। মানে ওদের মনস্তত্ত্বটা তাহলে এরকম হচ্ছে না যে আপনি ওকে বলেন না, আমাকে কেন বলেন। মানে ও যদি অপরাধ করে থাকে, আমি অপরাধ করলে সেটা কেন অপরাধ হবে? সেটা তো আর অপরাধ না, এটা তো জায়েজ হবে। এর চেয়ে বড় মানে গণ অভ্যুত্থানের বিপরীত বা গণ অভ্যুত্থানের হন্তারক, মানে ওদের কাছ থেকে, যারা আমরা বলি যে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি, আমাদের নেতা, যারা আমাদেরকে গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিছে, তাদের কাছ থেকে যখন আমরা এরকম কথাগুলো সাংগঠনিকভাবে যখন আমরা শুনি, তো এটা খুবই খুবই আনফর্চুনেট। আমি তো মনেই করি যে এই অভিযোগগুলোর কিছুমাত্র যদি সত্য হয়, আমি মনে করি যে ওদের আসলে খুব দ্রুত, যেমন ধরেন যে নাহিদ একটা কথা বলছে যে আমরা যদি হিসাব দেই, আপনি কি তাহলে তাদের সেফটি দিতে পারবেন? খুবই যৌক্তিক কথা। বাংলাদেশে এই বাস্তবতাটা তো আছে, আমরা জানি। কিন্তু আমি বলি যে দুইটা বিষয়, আমি তাদেরকে বলছিও, আমি বলি যে দুইটা বিষয়। এক হচ্ছে যে আপনি যাদের নাম উল্লেখ করতে পারেন না, তাদেরটা ধরেন যে নাম প্রকাশে অনিচ্ছুক, এভাবে কিন্তু আপনি হিসাব দিতে পারেন। এক, দুই হচ্ছে যে আপনি কত টাকা আয় করছেন এটা হিসেব দিতে পারতেছেন, অন্তত কত টাকা আপনার সারা দেশে খরচ হচ্ছে। এই যে আপনার ইন্টারকন্টিনেন্টাল, এই যে আজকেও সারা দেশ জুড়ে বিভিন্ন জায়গায় আপনার প্রতিদিন তাদের যেরকম অ্যাক্টিভিটিস হচ্ছে, এইগুলোর খরচটা তো আপনি দিতে পারেন। খরচ দিলে তো আপনার কোথাও মনে করেন যে কারো সিকিউরিটি কনসার্ন তো তৈরি হচ্ছে না। সো অন্তত সেটা করেন। সবশেষে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে ওদের কাছ থেকে আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই। আমরা সবাই যে রাষ্ট্র সংস্কারের কথা বলছি, এবং এইখানটা আমরা চাই যে ওরা আসলে সামনের সারিতে নেতৃত্ব দিবে সেইখানটা, এবং ওরা সেই কথা কিন্তু ওরা কিন্তু বলছে না যে সেটা না, তারা কিন্তু রাষ্ট্র সংস্কারের কথা বলছে, তারা কিন্তু ধরেন যে নতুন সংবিধানের কথা বলছে, সেকেন্ড রিপাবলিক। তাহলে সেকেন্ড রিপাবলিক কি আগের ডিজিএফআইকে নিয়ে, আগের মতো লুটপাটের ব্যবস্থাকে নিয়ে, আগের মতো ধরেন যে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে, আগের মতো ধরেন যে বসুন্ধরা গ্রুপরা এখানে মাফিয়াতন্ত্র করবে, আপনার লুটপাট করবে, এইসব নিয়ে কি সেকেন্ড রিপাবলিক? যদি এইটা হয়, তাহলে তো এই সেকেন্ড রিপাবলিক গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার পরিপন্থী। আমাদের তো এই সেকেন্ড রিপাবলিককে ঠেকাই দিতে হবে। সো আমি তাদেরকে অনুরোধ করব যে এক হচ্ছে তাদের যদি এখনও কোনো যদি ভুল ত্রুটি থাকে, তাদের উচিত যে জাতির কাছে ক্ষমা চাওয়া, যে ভাই আমি বুঝতে পারি নাই, আমি নতুন আসছি, আমি এসেই ধরেন যে এরকম একটা চক্করে পড়ে গেছি, আমাকে ধরেন যে এইভাবে অমুক টমুক আমাকে ধরেন যে মিসগাইড করছে, আমি জাতির কাছে ক্ষমা চাই, আমি এখন থেকে আর এই জিনিসগুলো করব না। আমি বিশ্বাস করি যদি ওদের যদি কোনো অন্যায় থাকে, ওরা যদি জাতির কাছে ক্ষমা চায়, জাতি তাদেরকে একটা সেকেন্ড চান্স দিবে। কারণ এই শক্তিটা যদি হারে, এই শক্তিটা যদি একই রকম কলুষিত হয়, আমাদের ৯০-এর পরে, আমাদের ৭০-এর পরে, আমাদের যেগুলো ছিল আসলে আশা আকাঙ্ক্ষা ভরসার প্রতীক, সেগুলো যেরকম কলুষিত হয়ে গেছে, এই শক্তিটাও যদি কলুষিত হয়ে যায়, এই গণ অভ্যুত্থানের একটা ফলাফল, একটা যে নতুন পার্টি,
সেটা যদি আসলে এরকম গণ অভ্যুত্থানের স্পিরিটের বিপক্ষে চলে যায়, এইটা আমাদের জাতির জন্য একটা শেষের শুরু, এবং এই জায়গাটার জন্য এইটার জন্য তারা সারা জীবন দায়ী থাকবে। আমরাও মানে আমরা সারা জীবন আসলে তাদেরকে দায়ী করতেই পারবো, মানে হতাশ হইতে পারবো, কিন্তু মুক্তির উপায় যদি আমরা আসলে চাই, আমাদেরকে এখনই এই বিষয়গুলো আসলে সোচ্চার হইতে হবে, সবাইকে আসলে এই কথাগুলো বলতে হবে, এবং তাদেরকে ধরেন যে আপনার অন্তত সামাজিক একটা প্রতিরোধ করে হলেও রাজনৈতিকভাবে প্রতিরোধ তাদেরকে আসলে বাধ্য করতে হবে, কারণ তারা কোনো অবস্থাতে আগের রাজনীতি করতে পারে না। তারা কোনো অবস্থাতেই আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগ যেভাবে চলছে, বিএনপি যেভাবে চলছে, অন্যান্য পার্টি যেভাবে চলছে, সেটা কিন্তু তারা চলতে পারে না। আমি বলি যে আমাদের দল খুব ছোট, কিন্তু আমরা কিন্তু একেবারে ধরেন যে 16 সাল থেকে আমাদের যখন প্রথম সংগঠন রাষ্ট্রচিন্তা এবং 21 সালে এরপরে রাষ্ট্র সংস্কার আন্দোলন, আমরা কিন্তু প্রতি মাসে আমাদের দলের কত আয়, কত ব্যয়, এটা কিন্তু অন্তত আমাদের সকল নেতাদেরকে জানায়, অন্তত আমাদের সকল সারা দেশের প্রত্যেকটা কমিটিকে আমরা আসলে রিপোর্ট দিই। এবং শুধু কমিটি না, আমাদেরকে যারা আসলে ডোনেট করে, সেটা 5 টাকা থেকে ধরেন যে 50,000 টাকা যাই হোক, আমরা তাদেরকেও মাসে মাসে আমরা হিসেবটা দিই যে এক্স্যাক্টলি কোন খাতে কত টাকা কোথা থেকে আসছে এবং কোথায় কত টাকা ব্যয় হয়েছে। আমাদের সিদ্ধান্ত নেওয়ার প্রক্রিয়া আমরা সব সময় আমাদের নির্বাহী কমিটিতে অবশ্যই আলাপ করি। নির্বাহী কমিটি মানে একমত হয় নাই, কিন্তু তারপরেও ধরেন যে একটা নোট অফ ডিসেন্ট নিয়ে আমরা ধরেন যে আগায় গেছি, কিন্তু মোটা দাগে একমত হয় নাই এরকম কাজ আমরা করছি, এটা কিন্তু খুব কমই বা হয় নাই। এবং যদি ইনস্ট্যান্ট কোনো আমাদেরকে সিদ্ধান্ত নিতেও হয়েছে, আমরা দেখা গেছে যে পরবর্তীতে নির্বাহী কমিটি একটা ফুল মিটিং করে আমরা সেটাকে ক্লারিফিকেশন দিচ্ছি যে এই কারণে আমাকে এই সিদ্ধান্তটা নিতে হয়েছে। নির্বাহী কমিটি ধরেন যে জাতীয় সমন্বয় কমিটি, যেটা আমাদের সারা দেশের নেতাদের কমিটি, সেখানে ধরেন যে একটা জবাবদিহি করে, এবং অবশ্যই আমাদের জেনারেল মিটিং যেটা, সেখানে আমরা নির্বাহী কমিটি, সমন্বয় কমিটি, তারা জবাবদিহি করি। এই যে একটা চর্চা, আমাদের এই যে মডেল, এই মডেলটা কিন্তু তারা খুব ভালো করে জানে, যেহেতু তাদের অনেক নেতারাই আমাদের সঙ্গে খুব ভালোভাবে আসলে যুক্ত ছিলেন। সো তাদের সামনে যে কোনো ধরনের উদাহরণ ছিল না, যে কথাটা তারা আসলে বলেন, এটা কিন্তু না, খুব ছোট পার্টির হলেও একটা উদাহরণ কিন্তু ছিল, এটা নিয়ে তারা কিন্তু ট্রাই করতে পারতেন, এখনও তারা ট্রাই করতে পারেন। এবং আমি অনুরোধ করব সর্বতোভাবে যে তারা আসলে এই জিনিসটা শুরু করবেন, এবং ফাইনালি যেটা নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন বন্দোবস্ত, তার একটা গুরুত্বপূর্ণ শর্ত কিন্তু এইটা। এবং আমরা 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 ধরেন যে অনেক সংস্কারের কথা বলি, আমাদের কিন্তু পলিটিক্যাল পার্টিগুলোর সংস্কারের কথা বলতে হবে, এবং সেইখানে ওরাই আমাদেরকে নেতৃত্ব দিতে পারে সবচেয়ে ভালো। আমরা চাই যে ওরা আমাদেরকে নেতৃত্ব দেয়, ওরা আমাদেরকে কলুষতার দিকে নেতৃত্ব দিক, সেটা না, ওরা আমাদেরকে আবারও মনে করেন যে আবার একটা গড্ডালিকায় ফেলুক, সেটা না। আমরা চাই যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত, স্বচ্ছতার, জবাবদিহিতার যে রাজনীতি, যে বাংলাদেশ আমরা চাই, সেরকম আমরা সরকারে আসলে কী চাই, আমরা চাই যে সরকার হবে যে স্বচ্ছতার, জবাবদিহিতা, এই তো। তাহলে যে আসলে পার্টিতে ধরেন যে স্বচ্ছতা, জবাবদিহিতা নাই, সে পার্টি কি ক্ষমতায় গিয়ে স্বচ্ছতা, জবাবদিহিতা করতে পারে না। এই কারণেই ধরেন যে পার্টিগুলোর মধ্যে ইন্টারনাল গণতন্ত্রের চর্চা, অর্থনৈতিক স্বচ্ছতা, জবাবদিহিতা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। এবং আমি তাদেরকে আবারও আহ্বান করব, বারবারই অনুরোধ করব যে তারা যাতে এই পথ, মানে এই পথটা যাতে তারা আসলে আমাদেরকে নেতৃত্ব দেয়। রাষ্ট্র সংস্কার আন্দোলন করছেন এবং বিএনপির 31 দফার মধ্যেও আপনাদের ভূমিকা ছিল, সেটাও আমরা দেখেছি। এখন যে অন্তর্বর্তী সরকার আসছে, এই ওনারা কি রাষ্ট্র সংস্কার করতে পারবে, বা নির্বাচন আগে না সংস্কার আগে, এ বিষয়ে যদি একটু পরিষ্কার করতেন। জি, এটা আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলাপ আসলে এই সময় এইটা, এবং সবচেয়ে ধরেন যে মানে যেটাকে সবচেয়ে কম বলা হচ্ছে, সামনে আনা হচ্ছে বা সামনে না আনার চেষ্টা করা হচ্ছে সবচেয়ে বেশি, সেটা আসলে এই সংস্কারের আলাপটা। আপনি দেখবেন যে এখন প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আপনার বিতর্ক উস্কে দেওয়া হয়, যে কাকে মনে করেন যে মাস্টার মাইন্ড, কার কি ভূমিকা, মানে আপনার ধরেন যে সিপিবির উপর হামলা হবে, আপনার ওইখানে জিয়াফত হবে, মানে আপনার মনে করেন যে কোনটা হচ্ছে নাস্তিকতা, মানে দুনিয়ার সব আলাপে সারা দেশ আসলে আপনার সারাক্ষণ ব্যস্ত। একটাই আলাপ নাই, সেটা হচ্ছে সংস্কারটা আমরা কিভাবে করব এবং কিভাবে আসলে এটা সবচেয়ে মানে সাস্টেইনেবল হবে, এটা আসলে মানুষের পক্ষে থাকবে কিভাবে, এই আলাপটা কিন্তু সবচেয়ে কম। জাতীয় নাগরিক পার্টির ধরেন যে অনেক সমালোচনা আমি করতে পারি, কিন্তু তারা এই জায়গাটায় এক ধরনের মানে আপনার পলিটিক্যালি তাদের ঘোষণার মধ্যে, অন্তত তারা কতটুকু প্র্যাকটিস করতেছেন না সেটা অন্য কথা, কিন্তু তাদের ঘোষণার মধ্যে কিন্তু গণপরিষদের কথাটা আছে, যেটা খুব গুরুত্বপূর্ণ। সরকারের ধরেন যে আমি সকাল বিকাল সমালোচনা করি, সরকারের নিয়ে সমালোচনা করার মনে করেন যে কোনো শেষ নাই। এই সরকারের মতো অথর্ব, আপনার ব্যর্থ, আপনার অযোগ্য সরকার
আরেকটা হইতে পারে না, আমরা সব কথা বলতে পারি, কিন্তু দিন শেষে আমি ধরেন যে একটা সিনসিয়ারিটি তাদের মধ্যে দেখি যে তারা আসলে সংস্কারের বিষয়টাকে নিয়ে আস্তে আস্তে গোছায় যাচ্ছেন এবং খুব কৌশলী ভাবেই যাচ্ছেন। যেমন মানে প্রফেসর ইউনূস, ডক্টর ইউনূস প্রধান উপদেষ্টা আমাদের, তিনি কিন্তু বলছেন যে আপনারা যে যে দলগুলো ধরেন যে যারা সংস্কার চাইবেন না বা এটা মানে আপনারা কি বলবেন না বলবেন সেটা কিন্তু আমরা ওয়েবসাইটে দিয়ে দিব। তার মানে হচ্ছে যদি সংস্কার না হয় সেটার দায় কিন্তু কার, এটা কিন্তু বাংলাদেশের জনগণের সামনে তারা তুলে ধরবেন। সো এইটা একটা খুব ভালো কথা। আমি বলবো যে সরকারেরও আসলে কোথাও কোথাও দায় আছে। যেমন ধরেন যে 7 মাস হইতে চললো, এখন পর্যন্ত আমাদের ঐক্য কমিশনের মাত্র একটা মিটিং হয়েছে। পুরো সরকারের সঙ্গে আমাদের পার্টিগুলোর মিটিং হয়তো 2-3টা হয়েছে। মানে এইটা তো আসলে কাম্য না। তো এই ইনফরমেশনটাও মানে আমাদের পলিটিক্যাল পার্টিগুলোকে যেমন জবাবদিহি করতে হবে, সরকারকেও জবাবদিহি করতে হবে। সরকারকে আসলে সংস্কারের পথে আপনার সবচেয়ে সোচ্চার, সবচেয়ে আপনার অ্যাটেন্টিভ, ইফিশিয়েন্ট ছিলেন কি না, এই জিনিসটাও কিন্তু রেকর্ডেড থাকা দরকার আছে। সো ডক্টর ইউনূস সাহেবের সেই কথার জন্য আমি তাকে সাধুবাদ জানাই এবং সাথে এই অনুরোধটা করি যে আপনাদের স্টেপগুলোও যেন আসলে সেখানটায় রেকর্ডেড থাকে। এটা হচ্ছে আমার প্রথম আলাপ। দ্বিতীয় আলাপ হচ্ছে যে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের তো মূল এজেন্ডাই হচ্ছে ধরেন যে সংস্কার। আমরা মনেই করি যে আপনার এখানে একটা পার্টির বদলে আরেকটা পার্টিকে যদি আমি বসাই, তাতে আমাদের কারো কোনো ভাগ্যের পরিবর্তন হবে না। শুধুমাত্র ধরেন যে কে লুটপাট করবে, কে ভাগা নিবে, কে তোলা খাবে, এইসবে আসলে মানুষের ফেস চেঞ্জ হবে, রাষ্ট্রের কোনো গুণগত পরিবর্তন হবে না, জনগণের ভাগ্যের তো উন্নতি হওয়ার কোনো বালাই নেই। আমরা ধরেন যে 16 সালে রাষ্ট্রচিন্তা বলে আমাদের প্রথম যে সংগঠনটা করি, এর আগে ধরেন যে 13 সালে আমাদের গণতান্ত্রিক আপনার সংবিধান পর্যালোচনা বলে একটা ধরেন যে আমাদের একটা পাবলিকেশন আছে, বা বাংলাদেশের সংবিধানের পর্যালোচনা বলে একটা পাবলিকেশন আমাদের আছে, যেটা আমরা মনে করি যে খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্ট বাংলাদেশের জন্য, বাংলাদেশের পলিটিক্সের জন্য। 16 সালে আমরা রাষ্ট্রচিন্তা করে রাষ্ট্রচিন্তার জার্নাল বের করি এবং সেখানে আমরা এই সংস্কারের আলাপগুলো নিয়ে এগুলো নিয়ে কথা বলছিলাম। 18 সালে আমরা রাষ্ট্রচিন্তা থেকে একটা সুনির্দিষ্ট 7 দফা প্রস্তাব দিই। আমরা বলি যে ওই যে কথাটা বললাম যে রাষ্ট্রের যদি আপনি গুণগত পরিবর্তন চান, তাহলে আপনাকে এরকম ধরেন যে আপনার অর্থনীতিতে এই জিনিসগুলো চেঞ্জ করতে হবে, আপনার বিচার বিভাগে ধরেন যে এই জিনিসগুলো রাখা চলবে না, কিংবা ধরেন যে আপনার প্রশাসন, পুলিশ, আপনার এই যে সংসদের যে ক্ষমতা কাঠামো, স্থানীয় সরকার, মৌলিক অধিকারের বিষয়গুলো আসলে কীভাবে থাকবে, এই কথাগুলো ধরেন যে আমরা 18 সালে প্রথম 7 দফা প্রস্তাবে আনি। তারপরে আমাদের উপর খুব 18 সাল থেকে আমাদের উপর নির্যাতন, জুলুম এগুলো অনেক বেড়ে যাওয়া শুরু করে। আমাদেরকে বিভিন্ন জায়গায় ধরেন যে মারধর করা, হামলা করা। 20 সালে তো ধরেন যে আমাকে গুম করা হয় এবং ব্যবসায়িকভাবেও আমাদেরকে বেশ কোণঠাসা করা হয়। আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আমার কোম্পানিকে ধরেন যে এক ধরনের আনঅফিশিয়ালি ব্ল্যাকলিস্ট করা হয় 18 সালে। এবং 20 সালে তো গুমই হলাম। তারপরে ডিজিটাল সিকিউরিটি একটা মামলা দিল। তারপরে ধরেন যে 21 সালে আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলনের ঘোষণা করি এবং তখন ছিল করোনার খুব একটা কঠিন সময়, সেই জন্য তখন আমাদের পক্ষে সেরকমভাবে ধরেন যে পাবলিক প্রোগ্রাম করার সুযোগ ছিল না। আমরা 22 সালে যখন একটুখানি করোনা স্তিমিত হলো, 7ই জানুয়ারি ছিল সেই তারিখটা আমার মনে আছে, আমার যতদূর মনে পড়ে আর কি। সেই 7ই জানুয়ারিতে আমরা তখন আপনার রাষ্ট্র সংস্কারের 7 দফা প্রস্তাবনা জাতির সামনে তুলে ধরি রাষ্ট্র সংস্কার আন্দোলনের পক্ষ থেকে। এরপরে তো আমরা ধরেন যে 22 সালেই আমরা গণতন্ত্র মঞ্চ করলাম। তারপরে আমরা বিএনপির সঙ্গে একটা আন্দোলনে গেলাম। গণতন্ত্র মঞ্চ, যেটা আপনি বললেন যে গণতন্ত্র মঞ্চ যে সংস্কার প্রস্তাবটা নেয়, তারা মানে আমাদের টারই একটা মনে করেন যে ভার্সন বা আমাদের রাজনীতিটা তারা আসলে গ্রহণ করেন। এই রাজনীতি নিয়ে অনেকেই কথা বলছেন এর আগে বিভিন্ন সময়, স্বাধীনতার পর থেকে ধরেন যে রাষ্ট্র সংস্কারের কথা, সংবিধান সংস্কারের কথা কিন্তু বলা হচ্ছে, কিন্তু এটাই যে মূল রাজনীতি হবে এইটা আমরা প্রথম দাবি করি। এবং গণতন্ত্র মঞ্চকে অনেক অনেক ধন্যবাদ যে তারা আসলে এইটাতে একমত হন। এবং এরপরে অবশ্যই বিএনপিকে বিশেষভাবে ধন্যবাদ দিতে হবে যে বিএনপির কারণে আসলে সংস্কার শব্দটা সারা দেশে একেবারে ইউনিয়ন পর্যায়ে তারা ধরেন যে এটা নিয়ে কর্মশালা করছেন। সো এই জন্য তাদের মাধ্যমে আসলে এই শব্দটা সারা দেশে ছড়াইছে। আমাদের দলের নাম ছড়ায় নাই, কিন্তু শব্দটা ছড়াইছে, আমাদের রাজনীতিটা ছড়াইছে। এবং সর্বশেষ তো আমরা দেখলাম যে ধরেন যে হাসিনা বিরোধী যে আন্দোলনটা আমরা করছিলাম, আপনার 7 তারিখের ইলেকশনের আগে যে আন্দোলনটা আমরা করছিলাম সরকার পতন বা নির্বাচনের বিরুদ্ধে,
সেখানে ধরেন যে আমাদের ইয়েটা ছিল হচ্ছে সরকার ও শাসন ব্যবস্থার পরিবর্তনের লক্ষ্যে আন্দোলন। হ্যাঁ, একটা কথায় আমাদের পুরো কথাটা ছিল, মানে আমরা সেখানে রাষ্ট্র সংস্কারের কথাটা, ব্যবস্থা বদলের কথাটা ছিল। এই গণ অভ্যুত্থানেও কিন্তু আমাদের ফ্যাসিস্ট এবং ফ্যাসিবাদ যে রাষ্ট্র কাঠামোর যে ব্যবস্থাটা, সেটাকে পরিবর্তনের কথা, মানে রাষ্ট্র সংস্কারের কথাটা ধরেন যে আরও জোরালোভাবে আসছে। এখন ধরেন যে রিকশালা সব জায়গায় সবাই আসলে রাষ্ট্র সংস্কার শব্দটা অন্তত জানে। সো এইটা আসলে এই গণ অভ্যুত্থানের মনে করেন যে একটা মানে আপনার আইকন যদি আপনি বলেন যে রাষ্ট্র সংস্কার করা। কিন্তু আমরা কি দেখছি এখন পর্যন্ত ধরেন যে যেটা বললাম যে সরকার 7 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত এখানে কিন্তু উল্লেখযোগ্য কোনো আসলে অগ্রগতি নাই। অনেক সীমাবদ্ধতা আছে সরকারের, আমি যেটা আগেও বললাম, বারবারই বলি, ধরেন যে দেশি বিদেশি অনেক ষড়যন্ত্র আছে। আমাদের ভেতরের বিভিন্ন পাড়া থেকে, বিভিন্ন দল থেকে আমাদেরকে ধরেন যে মাঝে মাঝে হুমকি দেওয়া হয় যে সংস্কারের কথা বলবেন না, কিংবা ধরেন যে বলা হয় যে আপনার কি বলে জানি মানে শেখ হাসিনার কি বলে মানে অনেকগুলো কথা, অনেকগুলো হুমকি ধামকির ব্যাপার কিন্তু আমাদের আসছে। এবং এই জিনিসগুলো ওভারঅল যে রাষ্ট্র সংস্কারের যে আলাপটা, এটাকে মনে করেন পিছাই দিচ্ছে। আমরা ক্রমেই আমরা আসলে আতঙ্কিত হচ্ছি যে নির্বাচনটা কি আসলে হবে কি না, কবে হবে। কেউ বলছে যে নির্বাচন ধরেন যে 29 সালের আগে সম্ভব না, এরকম অনেক কথা। ইভেন ধরেন যে আরেকটা কথা বলা হইলো যে আপনার মানে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এরকম যে এখানে আসলে নিকট ভবিষ্যতে হয়তো নির্বাচন সম্ভব না। এবং আমার কাছে এখানে একটুখানি বলে রাখি, আমার কাছে মনে হচ্ছে যে এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির যে উন্নতি হচ্ছে না, এটা একটা কারণ হচ্ছে যে আসলে নির্বাচনটাকে সঠিক সময় না করার একটা পরিকল্পনার অংশ হইলেও হইতে পারে বলে আমার কাছে অন্তত মনে হয়। তাহলে হচ্ছে যে আমরা এখন পর্যন্ত আমরা বিশ্বাস করতে যাই যে ছাত্ররা গণপরিষদের আলাপে তারা সোচ্চার থাকবে, এই জায়গাটায় তারা কোনো ছাড় দিবে না। রাষ্ট্র সংস্কারের আলাপে ছাত্ররা এবং সরকার, মানে নতুন জাতীয় নাগরিক পার্টি সরকার যে বলছে, ও যতই স্লো হোক, যতই আমার প্রশ্ন থাকুক, তারা এই জায়গাটাতে কোনো ছাড় দিবেন না। যেরকম তারা বলছেন যে দলের জন্য এটা হবে না, তার কথা সবার ভূমিকাটা রেকর্ডেড থাকবে, তাদের নিজেদের ভূমিকাটাও আমি চাই যে রেকর্ডেড থাকুক, তারা এইখানটায় আগাবেন। আর আমি যে জিনিসটা মনে করি যে এখন আসলে জিনিসটা ক্রমেই মানে আমাদের আসলে এই আশাটা কমে যাচ্ছে যে আসলে কি রাষ্ট্র সংস্কার করা এই সরকারের পক্ষে সম্ভব হবে কিনা। ক্রমেই এই প্রশ্নটা কিন্তু আমাদের মধ্যে আসছে, এই আশঙ্কা, এই আতঙ্কটা কিন্তু আসছে। রাষ্ট্র সংস্কার না করে যদি এইখানে আমাকে যদি ক্ষমতায় দেওয়া হয় নেক্সট টাইম, আমি ধরেন যে 30 বছরের আগে ক্ষমতায় ছাড়বো না। এই ব্যবস্থা যদি থাকে যেখানে ধরেন যে অবারিত লুটপাট, জুলুমের একেবারে অফুরন্ত সুযোগ, জবাবদিহি নাই, কাউকে আপনি কোনো মানে জবাব দিতে হবে না যে কেন আমি এরকম লুট করছি, কেন আমি 5 টাকার জিনিস মনে করেন 5 লাখ টাকা দিয়ে কিনছি বা কিনি নাই, কোনো ধরনের জবাবদিহি করতে হবে না। এরকম ব্যবস্থায় কাউকে আমি বিশ্বাস করি না, আমাকেই করি না, বিএনপিকে তো অবশ্যই করি না, তাদের অতীত রেকর্ডের জন্যই করি না। সো আমি মনে করি না। এবং ধরেন যে এখানে আরও একটা আলাপ আছে, বিএনপি যেটা বলতেছে যে নির্বাচনের পরে সংস্কার হবে, আমি বলি যে এইটা আর একটা প্রতারণা, আর একটা গ্রাউন্ড তৈরি করা হচ্ছে এখানে আপনার সংস্কার না করার জন্য। কোনো দল যে দলের আপনার যারা ধরেন যে শপথ নিচ্ছে যে সংবিধান অনুযায়ী তারা রাষ্ট্র পরিচালনা করবে, তারা সংবিধানের সংস্কার করতে পারে না। সংবিধানের ধরেন যে ছোটোখাটো সংশোধনী বড়জোর তারা করতে পারে, এবং এই সংশোধনীটাও দেখা যায় যে বিচার বিভাগের এখতিয়ার থাকে, বিচার বিভাগ চাইলে সেটাকে নাল আউট করে দিতে পারে। আমরা দেখছি যে 13th অ্যামেন্ডমেন্ট, আমাদের যে জনগণ যে আপনার বুকের রক্ত দিয়ে এখানে কেয়ারটেকার গভর্নমেন্ট আনলো, সেটাকে কিন্তু 15th অ্যামেন্ডমেন্ট বিচার বিভাগের ঘাড়ে বন্দুক রেখে বাতিল করে দেওয়া গেছে। সংসদে আবার 2/3 মেজরিটি নিয়ে শেখ হাসিনা ওটাকে আবার আপনার মানে কফিনের লাস্ট পের একটা মারতে পারছেন কিন্তু। সো এই যে বিচার বিভাগ এবং পরবর্তী সরকার যে এটাকে বাতিল করে দিতে পারবে, এই যে ঝুঁকি আছে, এই ঝুঁকি আমরা কেন নিব? এই কারণে আমরা বলছি যে যেই সংস্কারগুলো ধরেন যে মানে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে যে সংস্কারগুলো করা সম্ভব, ধরেন যে কথার কথা নির্বাচন কমিশনের যে সংস্কারগুলো, প্রশাসনের যে সংস্কারগুলো, আপনার বিচার বিভাগেরও কিছু সংস্কার, আপনার পুলিশের সংস্কার, এরকম অনেকগুলো অর্থনৈতিক অনেকগুলো জিনিস আপনি কিন্তু আসলে মানে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে আপনি কিন্তু করতে পারেন।
সো আমরা দাবি করি যে সেই জিনিসগুলো আসলে প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করতে হবে। 1, 2 হচ্ছে যে সংবিধানে যে সংস্কারগুলো লাগবে, যেগুলো আসলে একটা মানে এই প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে করার ইখতিয়ার নাই, সেগুলোর জন্য আমরা বলছি যে সংবিধান সংস্কার সভা। ছাত্ররা যেটা, জাতীয় নাগরিক পার্টি যেটা বলছে যে গণপরিষদ, আমরা বলছি যে সংবিধান সংস্কার সভা। ডিফারেন্সের জায়গাটা কি? ডিফারেন্সের জায়গাটা হচ্ছে যে আমরা যখন গণপরিষদ বলি, টেকনিক্যালি এটার মানে হচ্ছে যে আমি এখান থেকে একটা নতুন সংবিধান বানাবো। এখন নতুন সংবিধান বানাতে গেলে যে ঐক্যমত লাগে, জাতীয় ঐক্য লাগে, এই জিনিসটাকে ভেঙে দেওয়া হয়েছে। এখানে আসলে সেই অর্থে জাতীয় ঐক্য নাই, এবং যদি থাকতো আপনি এখানে ইসলামিক প্রজাতন্ত্রের রাষ্ট্র বানাবেন নাকি ধরেন যে সমাজতন্ত্র বানাবেন, এইটা নিয়ে যে মারামারি শুরু হইতো, এটা আপনি 10 বছরে থামাইতে পারতেন না। আমাদের হাতে 10 বছর ছিল না। 10 বছর যদি এরকম আমাদের যদি অনেক সময় লাগে, শেখ হাসিনা খুব বহাল তবিয়তে ফেরত আসবে। সো যেহেতু শেখ হাসিনার একটা থ্রেড আমাদের সামনে আছে, আমরা খুব লেন্দি এটাকে করতে পারি না। যেহেতু বিএনপির সঙ্গে আমাদের অতীত অভিজ্ঞতা খুবই খারাপ, আমরা এটা বিএনপির হাতে ছেড়ে দিতে পারি না। আবার মনে করেন যে বিএনপির যে একটা আশঙ্কা আছে যে বিএনপিকে আসলে -2 করে ফেলা হইতে পারে যত দেরি হবে, আমরা এই সবগুলো আশঙ্কা আতঙ্কের একটা মেল্টিং পয়েন্ট বসি হচ্ছে যে এই সংবিধান সংস্কার সভা। সংবিধান সংস্কার সভা হলে যেটা হচ্ছে যে আপনার এখানে সমাজতন্ত্র না, আপনার কি বলে ইসলামিক প্রজাতন্ত্র, এইটা নিয়ে কোনো দ্বন্দ্ব হচ্ছে না। আপনার ধরেন যে সংবিধানের অনেকগুলো বিষয় নিয়ে আপনার বিতর্ক আপনি এড়িয়ে যেতে পারবেন। যেই জিনিসগুলো আমার এখন জরুরি না, সেগুলো নিয়ে আপনার বিতর্কে এড়িয়ে যেতে পারবেন। বিএনপি সেই অর্থে আপনার মানে উদ্বিগ্ন থাকার কোনো কারণ নেই, কারণ সংবিধান সংস্কার সভা হলে বিএনপি সবচেয়ে বেশি আসনে জিতবে। সেখানে ছাত্রদের উদ্বিগ্ন হওয়ার, আমাদের সবার যে উদ্বিগ্নতা যে বিএনপি ক্ষমতায় গেলে জীবনেও রাষ্ট্র সংস্কার করবে না বা পারবেও না, তার দলের কারণেই, সেইটারও থাকবে না। কারণ হচ্ছে যে সে ক্ষমতার প্র্যাকটিস করার আগেই তাকে আসলে রাষ্ট্র সংস্কার করতে হবে। খুব সংক্ষেপে যদি আমাদের পুরো প্ল্যানটা বলি, যে আমরা চাই যে যে একটা জাতীয় সমঝোতা, যেটা নির্বাচন কি বলে ঐক্য কমিশন যে কাজটা করছেন, যে আমরা সবাই মিলে এগ্রি করলাম যে এই জিনিসগুলো আমরা সংবিধানে বা রাষ্ট্র কাঠামোর বা মনে করেন যে রাষ্ট্র সংস্কার চাই। এই এগ্রিমেন্টের পরে যে জিনিসগুলোর জন্য সংবিধানে চেঞ্জ করতে হচ্ছে না, সংস্কার করতে হচ্ছে না, সেগুলোকে আমরা প্রেসিডেন্টের অর্ডারের মাধ্যমে চাই যত দ্রুত সম্ভব। যে জিনিসগুলোর জন্য আপনার সংবিধানের পরিবর্তন লাগছে, সংবিধানে কাটাছেঁড়া লাগতেছে, সেগুলোকে আমরা সংবিধান সংস্কার সভা, একই সঙ্গে সংবিধান সংস্কার সভা মানে একটা ইলেকশন হবে, সেই ইলেকশনে যারা জিতবে তারা প্রথমত সংবিধান সংস্কার সভা হিসেবে কাজ করবে। এবং এই সভার কাজ হবে কি, যে এগ্রিড যে সংস্কার প্রস্তাব, যেগুলো সব দল আমরা আসলে একমত হয়েছি যে সংবিধানের এই পরিবর্তন লাগবে, শুধুমাত্র সেগুলোকে তারা পরীক্ষা নিরীক্ষা করে, আপনার আরও যদি এক্সপার্ট ওপিনিয়ন, আরও যদি স্ক্রুটনি করতে হয়, সেই জিনিসগুলো করে তারা সংবিধানে এগুলোকে আপনার অ্যাকোমোডেট করবে। এবং আইডিয়ালি খুব ভালো হয় যদি তারা এরপরে একটা আপনার কি বলে গণভোটের যদি আয়োজন করেন। গণভোটের আয়োজন করলে পিপল যদি আসলে এটার পক্ষে মত দেয় যে এইটাই আমার সংবিধান, তাহলে সেই সংবিধানটা পাশ হয়ে গেল। তারপরে শুধুমাত্র তারা তখন তারা ধরেন যে শপথ নিয়ে সরকার হিসেবে সরকার গঠন করবেন এবং সরকার পরিচালনা করবেন। এর আগ পর্যন্ত তারা কোনো নির্বাহী ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না, তারা কোনো সরকার থাকবেন না, তারা শুধুমাত্র গণপরিষদ বা সংবিধান সংস্কার সভার সভ্য হিসেবে থাকবেন। এই সময় পর্যন্ত ধরেন যে এটা ম্যাক্সিমাম 3 মাস সময় লাগার কথা। এই সময় ধরেন যে আপনার এই ইন্টারিম গভর্নমেন্ট রাষ্ট্র পরিচালনা করবে। এইটা হচ্ছে যে আমাদের আসলে টোটাল প্ল্যান। এবং এইটা আমরা মনে করি যে আপনার যত ধরনের আশঙ্কা আছে, এটা ধরেন যে আপনার যাবতীয় সবগুলো আশঙ্কার আসলে সমাধান, সবার জন্য একটা মেল্টিং পয়েন্ট এইটা। এর যে কোনো জাস্টিফাইড সমাধান আমাদের অন্তত জানা নাই, এবং আমাদের সামনে কেউ এখন পর্যন্ত অন্তত তুলে ধরতে পারে নাই। এবং পরবর্তী সরকার বাতিল করতে গেলে কোনো জিনিস যদি ধরেন যে আবার যদি এখানে কোনো জিনিস কেউ বাতিল করতে চায়, চেঞ্জ করতে চায়, তাকে কিন্তু 2/3 মেজরিটি দিয়ে আর সে কিন্তু এটা বাতিল করতে পারবে না। তাকে আবারও ধরেন যে একটা অন্তত গণভোট করতে হবে। সো যে জিনিসটা তখন এটা হবে যে একটা সাস্টেইনেবল মডেল, এটা সহজে আসলে বাতিল হবে না। এবং গণ অভ্যুত্থানের বাংলাদেশে এই জিনিসটা খুবই জরুরি বলে আমি মনে করি।